ইউনিট 1 পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান আরোহ যুক্তিবিজ্ঞান তৃতীয় অধ্যায় আরোহ অনুমানের স্বরূপ পৃষ্ঠা ৭৩ বিভিন্ন তার্কিক পরিভাষার অর্থ আরোহ যুক্তি যে যুক্তিতে বিশেষ বিশেষ ঘটনার উপর নির্ভর করে সিদ্ধান্তে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে বলে আরোহ যুক্তি বা ইন্ডাকটিভ আর্গুমেন্ট। বিশ্লেষক বচন যে বচনে উদ্দেশ্যের ধারণাটিকে বিশ্লেষণ করলে বিধেয়ের ধারণাটি পাওয়া যায় তাকে বলা হয় বিশ্লেষক বচন। সংশ্লেষক বচন যে বচনের উদ্দেশ্যকে বিশ্লেষণ করলে বিধেয়ের ধারণাটি পাওয়া যায় না, বিধেয়তে নতুন কিছু ধারণা পাওয়া যায় তাকেই বলে সংশ্লেষক বচন। সামান্যীকরণ যোগ্যতা সামান্যীকরণ যোগ্যতার অর্থ হল সিদ্ধান্তে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার যোগ্যতা বা ক্ষমতা। আরোহ অনুমানের সিদ্ধান্তটি সবসময় এরূপ যোগ্যতা সম্পন্ন হয়ে থাকে। প্রত্যক্ষযোগ্য বিষয়ের অতিক্রমণ প্রত্যক্ষযোগ্য বিষয়ের অতিক্রমণ হল অভিজ্ঞতা লব্ধ প্রত্যক্ষ বিষয়কে অতিক্রম করার ক্ষমতা। এটি হল আরোহ অনুমানের একটি অন্যতম বৈশিষ্ট্য। প্রসক্তি যোগ্যতা প্রসক্তি যোগ্যতার অর্থ হল যুক্তি বাক্য থেকে সিদ্ধান্তকে অনিবার্যভাবে প্রসক্ত বা নিঃসৃত করার যোগ্যতা বা ক্ষমতা। এটি হল অবরোহ যুক্তির একটি অন্যতম বৈশিষ্ট্য। অপ্রসক্তি যোগ্যতা প্রসক্তি যোগ্যতার অক্ষমতাই হল অপ্রসক্তি যোগ্যতা। এটি হল আরোহ যুক্তির এক অন্যতম বৈশিষ্ট্য। আরোহমূলক ফাঁক জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যের যে ফারাক তাকেই বলা হয় আরোহমূলক ফাঁক বা ইন্ডাকটিভ গ্যাপ। আরোহমূলক লাভ আরোহমূলক ফাঁককে অতিক্রম করার প্রচেষ্টাকেই বলা হয় আরোহমূলক লাভ বা ইন্ডাকটিভ লিপ। ন্যায়সঙ্গতভাবে আরোহ অনুমানের নিয়মগুলোকে যথাযথভাবে অনুসরণ করাকেই বলা হয় ন্যায়সঙ্গতভাবে বা লজিক্যালি। তথাকথিত আরোহ অনুমান ধারাবাহিক আরোহ অনুমানকেই বলা হয় তথাকথিত আরোহ অনুমান বা ইন্ডাকশন সোকল্ড। অনুমানের ভিত্তি যার উপর নির্ভর করে অনুমান গঠিত হয় তাকেই বলে অনুমানের ভিত্তি বা গ্রাউন্ড অফ ইনফারেন্স। আকারগত ভিত্তি আরোহ অনুমানের আকারটিকে ঠিকঠাক রাখা যায় যার মাধ্যমে তাকেই বলা হয় আকারগত ভিত্তি বা ফর্মাল গ্রাউন্ড। বস্তুগত ভিত্তি আরোহ অনুমানের বাস্তবতার ক্ষেত্রটিকে বা বস্তুগত বিষয়টিকে যথাযথভাবে বিচার করা যায় যার মাধ্যমে তাকেই বলে বস্তুগত ভিত্তি বা মেটেরিয়াল গ্রাউন্ড। পর্যবেক্ষণ নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে কোনো বিষয় বা ঘটনাকে দেখাই হল পর্যবেক্ষণ বা অবজারভেশন। পরীক্ষণ কৃত্রিম পরিবেশে কোনো বিষয়কে বারবার প্রত্যক্ষ করাকেই বলা হয় পরীক্ষণ বা এক্সপেরিমেন্ট। শারীরিক শর্ত যে সমস্ত প্রত্যক্ষ আমাদের শারীরিক সক্ষমতার উপর নির্ভর করে সেগুলিকেই বলা হয় শারীরিক শর্ত বা ফিজিক্যাল কন্ডিশন। বুদ্ধিগত শর্ত যে সমস্ত প্রত্যক্ষ আমাদের বুদ্ধি বা প্রজ্ঞার উপর নির্ভর করে সেগুলিকেই বলা হয় বুদ্ধিগত শর্ত বা ইন্টেলেকচুয়াল কন্ডিশন। নৈতিক শর্ত যে সমস্ত প্রত্যক্ষ আমাদের ঔচিত্যের উপর নির্ভর করে সেগুলিকেই বলা হয় নৈতিক শর্ত বা এথিক্যাল কন্ডিশন। পরিকল্পনা ভিত্তিক নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলাকেই বলা হয় পরিকল্পনা ভিত্তিক বা প্ল্যান। মৌল সমস্যা কোনো বিষয়ের মূল বা প্রধান সমস্যাকেই বলা হয় মৌল সমস্যা বা ফান্ডামেন্টাল প্রবলেম। বৈজ্ঞানিক আরোহ অনুমান প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে যে আরোহ অনুমান গঠন করা হয় তাকেই বলা হয় বৈজ্ঞানিক আরোহ অনুমান বা সায়েন্টিফিক ইন্ডাকশন। অবৈজ্ঞানিক আরোহ অনুমান প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর না করে অবাধ অভিজ্ঞতার দ্বারা যে আরোহ অনুমান গঠন করা হয় তাকেই বলা হয় অবৈজ্ঞানিক আরোহ অনুমান বা আনসায়েন্টিফিক ইন্ডাকশন। প্রকৃতির একরূপতা নীতি প্রকৃতি একই পরিবেশে একই রকম আচরণ করাকে বলা হয় প্রকৃতির একরূপতা নীতি বা ল অফ ইউনিফর্মিটি অফ নেচার। পৃষ্ঠা ৭৪ কার্যকারণ নিয়ম যে নিয়ম অনুযায়ী দাবি করা যায় যে প্রত্যেকটি ঘটনারই একটি কারণ আছে তাকেই বলে কার্যকারণ নিয়ম বা ল অফ কজেশন। প্রকল্প কার্য ও কারণ সম্পর্কিত আনুমানিক ধারণাকেই বলা হয় প্রকল্প বা হাইপোথেসিস। সার্বিকীকরণ সার্বিক বা সামান্যভাবে উপস্থাপিত করার ক্ষমতা বা বিষয়কেই বলা হয় সার্বিকীকরণ বা জেনারেলাইজেশন। একে সামান্যীকরণও বলা হয়। দৃষ্টান্তীকরণ কোনো সার্বিক নিয়মকে একটি দৃষ্টান্তের মাধ্যমে প্রকাশ করাকেই বলা হয় দৃষ্টান্তীকরণ বা ইনস্ট্যান্টিয়েশন। লৌকিক আরোহ অনুমান অবৈজ্ঞানিক আরোহ অনুমানকেই বলা হয় লৌকিক আরোহ অনুমান বা পপুলার ইন্ডাকশন। একে অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানও বলা হয়। অপসারণ কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ঘটনাগুলিকে সরিয়ে ফেলার নামই হল অপসারণ বা এলিমিনেশন। উপমা যুক্তি
সাদৃশ্যের উপর নির্ভর করে যে যুক্তি গঠিত হয় তাকেই বলা হয় উপমা যুক্তি বা অ্যানালজিক্যাল আর্গুমেন্ট। একে সাদৃশ্য যুক্তিও বলা হয়। সম্ভাব্যতার মাত্রা। আরোহ অনুমানের সিদ্ধান্তটি সবসময় সম্ভাব্য হয়। সম্ভাব্যতা হল সম্ভাব্যের বৈশিষ্ট্য। সম্ভাব্যতার অনুপাত বা হারকেই বলা হয় সম্ভাব্যতার মাত্রা বা ডিগ্রি অফ প্রবাবিলিটি। প্রাসঙ্গিকতা। যথাযথ বিষয়ের উপস্থাপন করার বিষয়কেই বলা হয় প্রাসঙ্গিকতা বা রেলিভেন্সি। উত্তম উপমা। যথাযথভাবে উপমা বা সাদৃশ্য রচনা করা হলে তাকে বলা হয় উত্তম উপমা বা গুড অ্যানালজি। মন্দ উপমা। অযথার্থভাবে উপমা বা সাদৃশ্য রচনা করা হলে তাকে বলা হয় মন্দ উপমা বা ব্যাড অ্যানালজি। দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। মাথ 6। প্রশ্ন 1। আরোহ যুক্তি কি? উদাহরণ সহ ব্যাখ্যা করো। উত্তর। আরোহ যুক্তি। তর্কবিদ্যায় অবরোহ যুক্তি ছাড়া আরও এক ধরনের যুক্তি পরিলক্ষিত হয় এবং এই যুক্তিটি হল আরোহ যুক্তি। এই ধরনের যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি যুক্তি বাক্য থেকে নিঃসৃত হলেও তা কখনোই অনিবার্যভাবে নিঃসৃত নয়। আরোহ যুক্তির ক্ষেত্রে যুক্তি বাক্যগুলি সিদ্ধান্তকে স্থাপন করে ঠিকই, কিন্তু তা কখনোই নিশ্চিতভাবে প্রমাণ করতে পারে না। প্রমাণ না করতে পারার কারণ হল এক্ষেত্রে যুক্তিবাক্যের ব্যাপ্যতাকে সিদ্ধান্তের ব্যাপ্যতা অতিক্রম করে যায়। সুতরাং বলা যেতে পারে যে যুক্তির ক্ষেত্রে বিশেষ বিশেষ কয়েকটি অভিজ্ঞতালব্ধ ঘটনার উপর নির্ভর করে সিদ্ধান্তে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় এবং সিদ্ধান্তটি যুক্তিবাক্য অপেক্ষা অধিক ব্যাপকতর, সেই যুক্তিকেই বলা হয় আরোহ যুক্তি বা ইন্ডাকটিভ আর্গুমেন্ট। উদাহরণ 1। রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, রহিম হয় মরণশীল। যুক্তিবাক্য কম ব্যাপক। সুতরাং সকল মানুষ হয় মরণশীল। সিদ্ধান্ত বেশি ব্যাপক। উদাহরণ 2। জুঁই ফুল রাতে ফোটে এবং তা সাদা, বেল ফুল রাতে ফোটে এবং তা সাদা, টগর ফুল রাতে ফোটে এবং তা সাদা, শিউলি ফুল রাতে ফোটে এবং তা সাদা। যুক্তিবাক্য কম ব্যাপক। সুতরাং সকল রাতে ফোটা ফুল হয় সাদা। সিদ্ধান্ত বেশি ব্যাপক। ব্যাখ্যা। এই সমস্ত যুক্তির ক্ষেত্রে দেখা যায় যে সিদ্ধান্তগুলির পরিমাপের দিক থেকে যুক্তিবাক্যগুলির ব্যাপকতা অতিক্রম করে গেছে। যুক্তিবাক্যগুলি আমাদের অভিজ্ঞতা দ্বারা সমর্থিত বলে এগুলি সত্য হতে পারে। এগুলির সত্যতা সিদ্ধান্তকে সমর্থন করতে পারে ঠিকই, কিন্তু সিদ্ধান্তকে কোনো ক্রমেই প্রমাণ করতে পারে না। এ কারণে আরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি যে অনিবার্যভাবেই যুক্তিবাক্য থেকে নিঃসৃত হবেই এমন দাবি আমরা কখনোই করতে পারি না। আরোহ অনুমানের ক্ষেত্রে প্রতিষ্ঠিত সিদ্ধান্তটি তাই সবসময়ই সম্ভাব্য রূপে গণ্য। আরোহ অনুমানের চিত্রগত উপস্থাপন। আরোহ অনুমানের বিষয়টিকে তাই আমরা নিচের চিত্রের সাহায্যে উপস্থাপিত করতে পারি। যুক্তিবাক্য 1, যুক্তিবাক্য 2, যুক্তিবাক্য 3, যুক্তিবাক্য 4। যুক্তিবাক্য বিশেষ এবং কম ব্যাপক। সিদ্ধান্ত সামান্য এবং বেশি ব্যাপক। প্রশ্ন 2। আরোহ যুক্তির বৈশিষ্ট্য সূচক লক্ষণগুলি কি? উত্তর। আরোহ যুক্তির বৈশিষ্ট্য সূচক লক্ষণ। আরোহ যুক্তি বা অনুমানের নিজস্ব কতগুলি বৈশিষ্ট্য বা লক্ষণ আছে যা তাকে অন্যান্য প্রকারের যুক্তি বা অনুমান থেকে পৃথক করে। আরোহ অনুমানের এই সমস্ত বিভেদক লক্ষণগুলির মধ্যে 3টি লক্ষণ বিশেষভাবে উল্লেখযোগ্য। এগুলি হল 1. সামান্যীকরণ যোগ্যতা বা জেনারেলাইজেশন। 2. প্রত্যক্ষযোগ্য বিষয়ের অতিক্রমণ যোগ্যতা বা গোয়িং বিয়ন্ড এভিডেন্স। এবং 3. যুক্তিবাক্য দ্বারা সিদ্ধান্তের অপ্রসক্তি যোগ্যতা বা নন এন্টেইলমেন্ট ENTAILMENT of the conclusion by the premises। 1. সামান্যীকরণ যোগ্যতা বা জেনারেলাইজেশন। সামান্যীকরণ যোগ্যতা হল আরোহী যুক্তির এমনই একটি লক্ষণ বা বৈশিষ্ট্য যার দ্বারা এক জাতীয় কতকগুলি বিশেষ বিশেষ বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ করে সমজাতীয় সমস্ত বস্তু বা ঘটনা সম্পর্কে একটি সামান্য সংশ্লেষক বচন বা ইউনিভার্সাল সিনথেটিক প্রপোজিশন প্রতিষ্ঠা করা যায়। পৃষ্ঠা 75। উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় যে সকল মানুষ হয় মরণশীল, সকল ছাত্র হয় শ্রদ্ধাবান ইত্যাদি। এই সমস্ত ক্ষেত্রে উদ্দেশ্য তথা মানুষকে বিশ্লেষণ করলে মরণশীলতা নামক জ্ঞান বা তথ্যটি পাওয়া সম্ভব নয়। অনুরূপভাবে শ্রদ্ধাবান নামক গুণটি ছাত্রকে বিশ্লেষণ করলে পাওয়া সম্ভব নয়। মরণশীলতা যেমন মানুষের একটি অভিজ্ঞতালব্ধ নতুন গুণ, তেমনি শ্রদ্ধাবান ও ছাত্রদের সম্পর্কে একটি অভিজ্ঞতালব্ধ নতুন গুণ। এই সমস্ত ক্ষেত্রে কয়েকটি বিশেষ বিশেষ ক্ষেত্র বা দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে আমরা ওই জাতীয় সমস্ত ক্ষেত্র বা দৃষ্টান্তেই গুণগুলিকে প্রয়োগ করে থাকি বা অনুমান করি। আর যখনই এই ধরনের পদ্ধতি বা প্রক্রিয়া গঠন করা হয় তখনই তা সামান্যীকরণের মর্যাদা লাভ করে।
2. প্রত্যক্ষ বিষয়ের অতিক্রমণ যোগ্যতা বা গোয়িং বিয়ন্ড এভিডেন্স। আরোহ অনুমানের দ্বিতীয় লক্ষণীয় বৈশিষ্ট্য হল যুক্তিবাক্যে যে সমস্ত প্রত্যক্ষযোগ্য বিষয় বা ঘটনা থাকে সিদ্ধান্তে তাকে অতিক্রম করে আরো বিস্তীর্ণ ক্ষেত্রে যাওয়া। কারণ আমরা জানি আরোহ অনুমানের ক্ষেত্রে আমরা সমজাতীয় কয়েকটি বিশেষ বিশেষ ঘটনাকে পর্যবেক্ষণ করে ওই জাতীয় সমস্ত বস্তু বা ঘটনার ক্ষেত্রে একটি সামান্য বচন প্রতিষ্ঠা করি। স্বাভাবিকভাবেই প্রত্যেকটি আরোহ অনুমানের ক্ষেত্রে কতিপয় বিশেষ দৃষ্টান্ত বা সাম পার্টিকুলার কেসেস এবং সার্বিক দৃষ্টান্ত বা ক্ষেত্র বা ইউনিভার্সাল কেসেস এই উভয়ের মধ্যে একটা ফাঁক বা গ্যাপ পর্যবেক্ষণ করা যায়। আরোহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তে আমরা এই ফাঁককে অতিক্রম করেই একটি সার্বিক বচন প্রতিষ্ঠা করি। 3. যুক্তি বাক্য দ্বারা সিদ্ধান্তের অপ্রসক্তিযোগ্যতা বা নন এনটেলমেন্ট অফ দ্য কনক্লুশন বাই দ্য প্রিমাইসেস। আরোহ অনুমানের আরেকটি গুরুত্বপূর্ণ বিভেদ সূচক লক্ষণ হল যুক্তি বাক্য দ্বারা সিদ্ধান্ত প্রসক্ত বা এনটেলড না হওয়া। আরোহ অনুমানের এই লক্ষণটি এতই গুরুত্বপূর্ণ যে শুধু এই লক্ষণের দ্বারাই আরোহ যুক্তিকে অবরোহ থেকে পরিষ্কারভাবে পৃথক করা যায়। আরোহ যুক্তির ক্ষেত্রে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ না থাকায় তা সবসময় সম্ভাব্য রূপে পরিগণিত। প্রশ্ন 3. আরোহমূলক লাভ কি? বিষয়টিকে সংক্ষেপে আলোচনা করো। উত্তর: আরোহমূলক লাভ। আরোহ অনুমানের একটি লক্ষণীয় বৈশিষ্ট্য হল যুক্তিবাক্যে যে সমস্ত প্রত্যক্ষযোগ্য বিষয় বা ঘটনা থাকে সিদ্ধান্তে তাকে অতিক্রম করে আরো বিস্তীর্ণ ক্ষেত্রে যাওয়া। কারণ আমরা জানি আরোহ অনুমানের ক্ষেত্রে আমরা সমজাতীয় কয়েকটি বিশেষ বিশেষ ঘটনাকে পর্যবেক্ষণ করে ওই জাতীয় সমস্ত বস্তু বা ঘটনার ক্ষেত্রে একটি সামান্য বচন প্রতিষ্ঠা করি। স্বাভাবিকভাবেই প্রত্যেকটি আরোহ অনুমানের ক্ষেত্রে কতিপয় বিশেষ দৃষ্টান্ত বা সাম পার্টিকুলার কেসেস এবং সার্বিক দৃষ্টান্ত বা ক্ষেত্র বা ইউনিভার্সাল কেস এই উভয়ের মধ্যে একটা ফাঁক বা গ্যাপ পর্যবেক্ষণ করা যায়। আরোহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তে আমরা এই ফাঁককে অতিক্রম করেই একটি সার্বিক বচন প্রতিষ্ঠা করি। আরোহমূলক লাভের উদ্ভব। অনুমানের উদ্দেশ্যই হল জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়া। জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়ার পথে এই ফাঁক বা গ্যাপ পরিলক্ষিত হয়। কিন্তু যুক্তিবাক্যে এমন কোনো পর্যাপ্ত তথ্য আমাদের হাতে থাকে না যার ফলে আমরা এই ফাঁকটিকে অনায়াসে বুঝিয়ে দিতে পারি। সেজন্যই আমাদের কিছু ঝুঁকি বা রিস্ক নিতে হয়। এই ঝুঁকি আমাদেরকে যুক্তিবাক্য থেকে সার্বিক সিদ্ধান্তে টেনে নিয়ে যায়। প্রখ্যাত তর্কবিজ্ঞানী বেন BAIN একেই আরোহ সংক্রান্ত লাভ বা ইন্ডাকটিভ লিপ রূপে অভিহিত করেছেন। এই আরোহমূলক লক্ষ্যের মধ্যে অবশ্যই একটি ঝুঁকি বা রিস্ক আছে। সে কারণেই আরোহ অনুমান বা যুক্তি সম্ভাব্য রূপে পরিগণিত হয়। তর্কবিদ মিল, JS মিল এবং বেন এই ঝুঁকিকে আরোহ অনুমানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রূপে অভিহিত করেছেন। অনুমান হিসেবে আরোহ অনুমানের গুরুত্ব ও প্রসারণ। আরোহ অনুমান সংক্রান্ত এই লাভ বা ঝুঁকি প্রকৃত আরোহ অনুমানকে বা ইন্ডাকশন প্রপার তথাকথিত আরোহ অনুমান বা ইন্ডাকশন সো কল্ড থেকে পৃথক করতে সমর্থ হয়েছে। এই ঝুঁকির জন্যই একটি প্রকৃত আরোহ অনুমান নিশ্চিত না হয়ে সম্ভাব্য রূপে পরিগণিত হয়। কিন্তু তথাকথিত আরোহ অনুমান ও পূর্ণ গণনামূলক আরোহ অনুমানের ক্ষেত্রে কোনো ঝুঁকি বা লাভ না থাকায় তা সম্ভাব্য না হয়ে নিশ্চিত রূপেই পরিগণিত। কিন্তু যে অনুমান সম্ভাব্য না হয়ে নিশ্চিত রূপে পরিগণিত তাকে অনুমানের মর্যাদা দেওয়া যায় না। সুতরাং আরোহমূলক লাভ বা ঝুঁকির মাধ্যমেই অনুমানের সার্বিক সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করা হয় এবং সে কারণে প্রত্যক্ষ বিষয়কে অতিক্রম করে যেতে হয়। আর এজন্যই অনুমান হিসেবে আরোহ অনুমানের গুরুত্বকে স্বীকার করে নেওয়া হয়। প্রশ্ন 4. প্রসক্তি সম্বন্ধ কি? আরোহ যুক্তির ক্ষেত্রে প্রসক্তি সম্বন্ধের গুরুত্ব আছে কি? উত্তর: প্রসক্তি সম্বন্ধ। পরপর দুটি ঘটনা যদি এমনভাবে সম্বন্ধযুক্ত হয় যে একটি ঘটনা ঘটলে অপর ঘটনাটি না ঘটে থাকতে পারে না, তাহলে সেই প্রকার সম্বন্ধকেই বলা হয় প্রসক্তি সম্বন্ধ। এই প্রসক্তি সম্বন্ধ হল এক প্রকার নিশ্চয়তার বা অনিশ্চয়তার সম্বন্ধ। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে A এবং B নামক ঘটনা দুটি যদি পারস্পরিক এমনভাবে সংযুক্ত হয় যে A ঘটলে B নামক ঘটনাটি না ঘটে পারে না, তাহলে A এবং B নামক ঘটনাদ্বয়ের অন্তঃস্থিত সম্বন্ধকে প্রসক্তি সম্বন্ধ বলা হয়। অর্থাৎ A না ঘটলে B ঘটতে পারে না, অথবা বলা যায় যে B নামক ঘটনাটি ঘটলে A নামক ঘটনাটি অবশ্যই ঘটবে। আরোহ যুক্তির ক্ষেত্রে প্রসক্তি সম্বন্ধের গুরুত্ব। অবরোহ অনুমানের আলোচনার ক্ষেত্রে দেখা যায় যে যুক্তি বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে এক প্রকার প্রসক্তি সম্বন্ধ বিদ্যমান। এরই স্বাভাবিক ফলশ্রুতি হিসেবে সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়।
একটি বৈধ অবরোহ অনুমানে তাই এমন ক্ষেত্র কখনোই পরিলক্ষিত নয় যেখানে যুক্তিবাক্য বা যুক্তিবাক্যগুলি সত্য অথচ সিদ্ধান্তটি মিথ্যা। অর্থাৎ একটি বৈধ অবরোহ অনুমানের ক্ষেত্রে যুক্তিবাক্যগুলি সত্য হলে সিদ্ধান্তটিও সত্য হতে বাধ্য। এমন যদি হয় তবে অবরোহ যুক্তিটি বৈধ বা ভ্যালিড রূপে গৃহীত হয়, আর এমন যদি না হয় তবে অবরোহ যুক্তিটি অবৈধ বা ইনভ্যালিড রূপে প্রমাণিত। কাজেই প্রসক্তি সম্বন্ধের পরিপ্রেক্ষিতে একটি অবরোহ যুক্তি বৈধ বা অবৈধ রূপে গণ্য হতে পারে। আরোহ অনুমানের প্রসক্তি সম্বন্ধের অভাব। আরোহ যুক্তির ক্ষেত্রে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে কখনোই এরূপ প্রসক্তি সম্বন্ধ সম্ভব নয়, কারণ এক্ষেত্রে যুক্তিবাক্যগুলি বিশেষ বিশেষ ঘটনার প্রতিভূ হলেও সিদ্ধান্তটি একটি সামান্য ঘটনার প্রতিভূ স্বরূপ। এক্ষেত্রে সিদ্ধান্তটি যুক্তিবাক্যকে অতিক্রম করে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়, ফলত সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্য দ্বারা প্রসক্ত নয়। স্বাভাবিকভাবে যুক্তিবাক্যগুলি সত্য হলে সিদ্ধান্তটি যে সত্য হবে এমন দাবি করা আদৌ সঙ্গত নয়। পৃষ্ঠা 76। আরোহ অনুমানের সিদ্ধান্তটি তাই সবসময় সম্ভাব্য রূপে পরিগণিত। এক্ষেত্রে বৈধ এবং অবৈধ শব্দদ্বয়ের আদৌ প্রয়োগ করা যায় না। সম্ভাব্য রূপে আরোহ অনুমানের সিদ্ধান্ত। আরোহ অনুমানের বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে যুক্তিবাক্যগুলি আমাদের অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে প্রতিষ্ঠিত বলে সেগুলি সত্য হতে পারে, কিন্তু তা সত্ত্বেও সিদ্ধান্তটি সত্য নাও হতে পারে। যথা বিশেষ বিশেষ কয়েকটি রাজহাঁসকে সাদা দেখে আমরা বলি সকল রাজহাঁস হয় সাদা। এই আরোহ অনুমানের ক্ষেত্রে বিশেষ বিশেষ যুক্তিবাক্যগুলি আমাদের অবাধ অভিজ্ঞতার উপর নির্ভরশীল বলে এগুলি সত্য হতে পারে, কিন্তু এই সমস্ত যুক্তিবাক্য সত্য হলেও সিদ্ধান্তটি সত্য না হতেও পারে। আরোহ অনুমানের এই সিদ্ধান্তটি তাই বৈধ বা অবৈধ রূপে পরিগণিত হতে পারে না। আরোহ অনুমানলব্ধ সিদ্ধান্তটি তাই সবসময় সম্ভাব্য রূপে পরিগণিত হয়। আরোহ অনুমানের এই লক্ষণের পরিপ্রেক্ষিতে দাবি করা যায় যে এক জাতীয় কয়েকটি দৃষ্টান্তকে পর্যবেক্ষণ করে এবং সেগুলিকে অতিক্রম করে আরোহমূলক লাভের মাধ্যমে সেই জাতীয় অপর্যবেক্ষিত সকল দৃষ্টান্ত সম্পর্কে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করাই হল আরোহ অনুমানের মুখ্য উদ্দেশ্য। প্রশ্ন 5। আরোহ অনুমানের মূল সমস্যা কি? উত্তর। আরোহ অনুমানের মূল সমস্যা। আরোহ অনুমানের উদ্দেশ্য হল সিদ্ধান্তে একটি সামান্য সংশ্লেষক বচন স্থাপন করা। এর আরো একটি উদ্দেশ্য হল এই সামান্য সংশ্লেষক বচনের বস্তুগত সত্যতাকে প্রতিপাদন করা। কোনো বচনের বস্তুগত সত্যতা নির্ভর করে সেই বচনটির মধ্যে যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুর সত্যতার উপর। অর্থাৎ বচনটি বিষয়বস্তু যদি বাস্তবে সত্য হয় তাহলে বচনটিও সত্য বলে গণ্য হবে। আরোহ অনুমানের সমস্যা। সিদ্ধান্তের সামান্য সংশ্লেষক বচনের প্রতিষ্ঠার উপায় হল মূল সমস্যা। কিন্তু প্রশ্ন হলো একটি সামান্য সংশ্লেষক বচনের অন্তর্গত যে সমস্ত বিষয়বস্তু আছে তাদের সবগুলির বস্তুগত সত্যতা নির্ণয় করা কিভাবে সম্ভব? কারণ আমাদের অভিজ্ঞতামূলক জ্ঞানের পরিধি এতই সংকীর্ণ যে আমাদের পক্ষে কখনোই সম্ভব নয় একটি সার্বিক বচনের সত্যতাকে প্রতিপাদন করা। অথচ আরোহ অনুমানের উদ্দেশ্যই হল বিশেষ বিশেষ কয়েকটি ঘটনাকে পর্যবেক্ষণ করে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা। সুতরাং কিভাবে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা যায় এবং কোন কোন শর্ত পালন করলে এই সামান্য সংশ্লেষক বচনটি বস্তুগতভাবে যথার্থ হয় তা নির্ণয় করাই হল আরোহ অনুমানের মূল সমস্যা বা মেইন প্রবলেম অফ ইন্ডাকশন। বিশেষ থেকে সামান্যে যাওয়াই আরোহ অনুমানের মূল কাজ। আরোহ অনুমানের ক্ষেত্রে আমরা বিশেষ বিশেষ যে জ্ঞান অভিজ্ঞতার ভিত্তিতে পাই সেই বিশেষ বিশেষ জ্ঞানের উপর ভিত্তি করেই আমরা সিদ্ধান্তে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করি। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে বিশেষ বিশেষ কয়েকটি মানুষের মরণশীলতা পর্যবেক্ষণ করে এবং সেগুলির উপর ভিত্তি করেই আমরা বলতে পারি সকল মানুষ হয় মরণশীল। তর্কবিদ জয়েস YOYECE তাই সঠিকভাবে উল্লেখ করেন বিশেষ বিশেষ ঘটনা থেকে যুক্তিযুক্তভাবে যে সামান্য সূত্রে উপনীত হওয়া যায় তার নামই হল আরোহ অনুমান। ইন্ডাকশন ইজ দ্য লেজিটিমেট ডেরাইভেশন অফ ইউনিভার্সাল লজ ফ্রম ইন্ডিভিজুয়াল কেসেস। অনুরূপভাবে ফাউলার FOWLER ও বলেন বিশেষ থেকে সামান্য অথবা অপেক্ষাকৃত কম সামান্য থেকে তদপেক্ষা বেশি সামান্য বচন প্রতিষ্ঠা করাই হল আরোহ অনুমানের মূল কাজ। সিদ্ধান্তে সার্বিক বচনের ভিত্তি নিরূপণে আরোহ অনুমানের মূল সমস্যা। বিশেষ থেকে সামান্যে যাওয়ার রীতি হল আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য। এই রীতিটি আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য হলেও এটাই আরোহ অনুমানের ক্ষেত্রে এক বিশেষ সমস্যা সৃষ্টি করে। কারণ এক্ষেত্রে সমস্যাটি হলো কিসের ভিত্তিতে আমরা বিশেষের জ্ঞান থেকে সামান্যের জ্ঞানে উপনীত হই। এটাই হলো আরোহ অনুমানের মূল সমস্যা।
আরোহ অনুমানের ক্ষেত্রে এরূপ সমস্যার উল্লেখ করতে গিয়ে তর্কবিদ মিল জে.এস. মিল যথার্থভাবেই বলেছেন, কিছু কিছু ক্ষেত্রে মাত্র একটি ঘটনাকে পর্যবেক্ষণ করে অত্যন্ত সহজেই একটি সামান্য বচন অনুমান করা যায়, কিন্তু আবার কোনো কোনো ক্ষেত্রে অনুরূপ অসংখ্য ঘটনাকে পর্যবেক্ষণ করেও সার্বিক অনুমান করা যায় না। অর্থাৎ কি এমন সার্বজনীন নীতি বিদ্যমান যার দ্বারা বিশেষ থেকে সামান্যে উপনীত হওয়া সম্ভব? তর্কবিদ মিলের এই উক্তি আরোহ অনুমানের সমস্যাটিকে অত্যন্ত স্পষ্ট করে উপস্থাপিত করেছে। 6. আরোহ অনুমানের ক্ষেত্রে ওঠা সমস্যার সমাধান কিভাবে সম্ভব? উত্তর: আরোহ অনুমানের ক্ষেত্রে উদ্ভূত সমস্যার সমাধান। কিভাবে এই সমস্যার সমাধান সম্ভব? হাউ দিস প্রবলেম ইজ সলভ, অর্থাৎ কিভাবে বিশেষ বিশেষ ঘটনাকে পর্যবেক্ষণ করে একটি সামান্য সংশ্লিষ্ট বচন প্রতিষ্ঠা করা যায়। আরোহ অনুমানের ক্ষেত্রে ওঠা এরূপ সমস্যার সমাধানের জন্য তর্কবিজ্ঞানীগণ দুটি মৌল নীতির বা ফান্ডামেন্টাল প্রিন্সিপালের উল্লেখ করেছেন। এই নীতি হল 1. প্রকৃতির একরূপতা নীতি বা দ্য ল অফ ইউনিফর্মিটি অফ নেচার, এবং 2. কার্যকারণ নিয়ম বা দ্য ল অফ কজেশন। প্রকৃতির একরূপতা নীতি, দ্য ল অফ ইউনিফর্মিটি অফ নেচার। এই নীতি অনুসারে দাবি করা হয় যে প্রকৃতির প্রত্যেকটি ঘটনায় একটি নির্দিষ্ট নিয়মের অধীন। হঠাৎ বা আকস্মিকভাবে কোনো ঘটনায় প্রকৃতির রাজ্যে ঘটতে পারে না। প্রকৃতিতে নিয়ম বহির্ভূতভাবে কোনো ঘটনা ঘটার অর্থই হল খামখেয়ালিপনা। প্রকৃতিতে কিন্তু এই খামখেয়ালিপনার কোনো সুযোগ নেই। প্রকৃতি সবসময় একই রূপ আচরণ করে, অর্থাৎ প্রকৃতি সবসময় সম বা একই অবস্থায় সবসময় একই রূপ আচরণ করে। কার্যকারণ নিয়ম বা দ্য ল অফ কজেশন। কার্যকারণ নিয়ম অনুযায়ী দাবি করা হয় যে এই জগতে প্রত্যেকটি ঘটনারই একটি না একটি কারণ আছে। পরপর দুটি ঘটনার ক্ষেত্রে যা আগে ঘটে তাকে বলে কারণ এবং যা পরে ঘটে তাকে বলে কার্য। একই কারণ সর্বদা একই কার্যকে ঘটায়। একই কারণ বিভিন্ন সময়ে কখনোই বিভিন্ন ঘটনাকে ঘটাতে পারে না। সুতরাং কারণ এবং কার্যের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান সেই সম্পর্ককে বলা হয় আবশ্যিক সম্পর্ক। স্বাভাবিকভাবে তাই একটি নির্দিষ্ট কারণ ঘটলে একটি নির্দিষ্ট কার্য ঘটে, অথবা বলা যায় যে নির্দিষ্ট কারণটি না ঘটলে নির্দিষ্ট কার্যটিও ঘটে না। অকারণভাবে কোনো ঘটনাই তাই প্রকৃতির রাজত্বে ঘটতে পারে না। তর্কবিদ অ্যারিস্টটল তাই বলেন, শূন্য থেকে শূন্যেরই সৃষ্টি হয়। এক্স নিহিতো নিহিল ফিট, NIHITO NIHIL FIT, অর্থাৎ বিন্দু থেকে বিন্দুর উৎপত্তি হয়। অনুরূপভাবে তর্কবিদ মিলও বলেন, যার উৎপত্তি আছে তার কারণও আছে। পৃষ্ঠা ৭৭। প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নিয়ম নামক দুটি আকারগত নিয়মের ভিত্তির ওপর নির্ভর করেই আমরা আরোহ অনুমানের ক্ষেত্রে বিশেষ থেকে সামান্যে যাওয়ার যে সমস্যা উঠে আসে তার সমাধান করতে পারি। প্রশ্ন ৭। আরোহ অনুমান কাকে বলে? আরোহ অনুমানের বিভিন্ন প্রকারগুলির উল্লেখ করো। উত্তর: আরোহ অনুমান তর্কবিদ্যায় অবরোহ যুক্তি ছাড়া আরও এক ধরনের যুক্তি পরিলক্ষিত হয় এবং এই যুক্তি হল আরোহ যুক্তি। এই ধরনের যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি যুক্তি বাক্য থেকে নিশ্চিত হলেও তা কখনোই অনিবার্যভাবে নিশ্চিত নয়। আরোহ যুক্তির ক্ষেত্রে যুক্তি বাক্যগুলি সিদ্ধান্তকে সমর্থন করে ঠিকই, কিন্তু তা কখনোই নিশ্চিতভাবে প্রমাণ করতে পারে না। প্রমাণ না করতে পারার কারণ হল এক্ষেত্রে যুক্তিবাক্যের ব্যাপ্যতাকে সিদ্ধান্তের ব্যাপ্যতা অতিক্রম করে যায়। সুতরাং বলা যেতে পারে যে যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি যুক্তিবাক্য অপেক্ষা অধিক ব্যাপকতর সেই যুক্তিকেই বলা হয় আরোহ যুক্তি, ইন্ডাকটিভ আর্গুমেন্ট। উদাহরণ ১: রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, রহিম হয় মরণশীল। যুক্তিবাক্য কম ব্যাপক, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। সিদ্ধান্ত বেশি ব্যাপক। উদাহরণ ২: জুঁই ফুল রাতে ফোটে এবং তা সাদা, বেল ফুল রাতে ফোটে এবং তা সাদা, টগর ফুল রাতে ফোটে এবং তা সাদা, শিউলি ফুল রাতে ফোটে এবং তা সাদা। যুক্তিবাক্য কম ব্যাপক, সুতরাং সকল রাতে ফোটা ফুল হয় সাদা। সিদ্ধান্ত বেশি ব্যাপক। ব্যাখ্যা: এই সমস্ত যুক্তির ক্ষেত্রে দেখা যায় যে সিদ্ধান্তগুলি পরিমাণের দিক থেকে যুক্তিবাক্যগুলির ব্যাপকতাকে অতিক্রম করে গেছে। যুক্তিবাক্যগুলি আমাদের অভিজ্ঞতা দ্বারা সমর্থিত বলে এগুলি সত্য হতে পারে। এগুলির সত্যতা সিদ্ধান্তকে সমর্থন করতে পারে ঠিকই, কিন্তু সিদ্ধান্তকে কোনো ক্রমেই প্রমাণ করতে পারে না। আরোহ অনুমানের বিভিন্ন প্রকার। তর্কবিদ জন স্টুয়ার্ট মিল আরোহ অনুমানকে প্রারম্ভিক পর্যায়ে দুভাগে বিভক্ত করেছেন। ১. তথাকথিত আরোহ অনুমান বা ইন্ডাকশন, ইমপ্রপারলি সো কল্ড, এবং ২. প্রকৃত আরোহ অনুমান বা ইন্ডাকশন প্রপার। ১.
তথাকথিত আরোহ অনুমান। যে সমস্ত অনুমানের ক্ষেত্রে দেখা যায় যে অনুমান পদ্ধতি অনেকটাই আরোহ অনুমানের মতো, অথচ এগুলির মধ্যে আরোহ অনুমানের কোনো না কোনো বৈশিষ্ট্যের অভাব আছে, সেই সমস্ত অনুমানকেই বলা হয় তথাকথিত আরোহ অনুমান। এই তথাকথিত আরোহ অনুমান আবার তিন প্রকারের। এক, পূর্ণ গণনামূলক আরোহ অনুমান, ইন্ডাকশন বাই কমপ্লিট এনিউমারেশন। দুই, যুক্তি সাদৃশ্যমূলক আরোহ অনুমান বা ইন্ডাকশন বাই প্যারিটি অফ রিজনিং। তিন, ঘটনা সংযোজক আরোহ অনুমান বা ইন্ডাকশন বাই কলিগেশন অফ ফ্যাক্ট। দুই, প্রকৃত আরোহ অনুমান। অপরদিকে প্রকৃত আরোহ অনুমানকে আবার তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, যথা এক, বৈজ্ঞানিক আরোহ অনুমান বা সায়েন্টিফিক ইন্ডাকশন। দুই, অবৈজ্ঞানিক আরোহ অনুমান বা আনসায়েন্টিফিক ইন্ডাকশন বা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান বা ইন্ডাকশন পার সিম্পল এনিউমারেশন। এবং তিন, সাদৃশ্যমূলক আরোহ অনুমান বা আর্গুমেন্ট বাই অ্যানালজি। আরোহ অনুমানের এই বিভিন্ন রূপকে নিচের ছকের সাহায্যে আরো সহজভাবে উপস্থাপিত করা হলো। আরোহ অনুমান দুটি ভাগে ভাগ করা: তথাকথিত আরোহ অনুমান, প্রকৃত আরোহ অনুমান। তথাকথিত আরোহ অনুমানের তিনটি ভাগ: পূর্ণ গণনামূলক আরোহ অনুমান, যুক্তি সাদৃশ্যমূলক আরোহ অনুমান, ঘটনা সংযোজকমূলক আরোহ অনুমান। ঘটনা সংযোজকমূলক আরোহ অনুমানের আবার তিনটি ভাগ: বৈজ্ঞানিক আরোহ অনুমান, অবৈজ্ঞানিক বা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান এবং সাদৃশ্য আরোহ অনুমান। প্রশ্ন ৮, অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান কাকে বলে? একে অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলা হয় কেন? উত্তর, অবৈজ্ঞানিক বা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান যে আরোহ অনুমানের ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ককে প্রতিষ্ঠা ও প্রমাণ করার কথা চিন্তা না করে শুধুমাত্র অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার প্রক্রিয়া করা হয়, সেই আনুমানিক প্রক্রিয়াকেই বলা হয় অবৈজ্ঞানিক আরোহ অনুমান বা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান। এই অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানকে অনেক সময় লৌকিক আরোহ অনুমান রূপেও অভিহিত করা হয়, কারণ সাধারণ লোকই এই ধরনের অনুমান সাধারণত করে থাকে। উদাহরণ, আমাদের অবাধ অভিজ্ঞতায় আমরা আজ পর্যন্ত যত দ্বারকাক দেখেছি তাদের সবগুলিই কালো এবং আজ পর্যন্ত এর বিরোধী কোনো দৃষ্টান্ত আমাদের চোখে পড়েনি, অর্থাৎ অন্য কোনো রঙের দ্বারকাক আমরা দেখিনি। এ থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি যে সকল দ্বারকাক হয় কালো। ব্যাখ্যা: এক্ষেত্রে যে সিদ্ধান্তটি প্রতিষ্ঠা করা হয়েছে, অর্থাৎ সকল দ্বারকাক হয় কালো, হলো একটি সামান্য সংশ্লেষক বচন। এই সামান্য বচনের অন্তর্গত সমস্ত দৃষ্টান্তকে এখানে পর্যবেক্ষণ করা হয়নি বলে এই ধরনের অনুমানকে বলা হয় অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান। পৃষ্ঠা ৭৮। এটি একটি আরোহ অনুমান অবশ্যই, কারণ যে এখানে বিশেষ থেকে সামান্যে যাওয়ার প্রবণতা আছে। আরোহমূলক লাভ বা ইন্ডাকটিভ লিপটিও এখানে তাই পরিলক্ষিত, কিন্তু এক্ষেত্রে আরোহমূলক লাভটি কখনোই কার্যকারণ সম্পর্কে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত নয়, এটি শুধু প্রকৃতির একরূপতা নীতির ওপর প্রতিষ্ঠিত। এই ধরনের অনুমান প্রক্রিয়ায় তাই দ্বারকাক এবং কালো রঙের মধ্যে কার্যকারণ সম্পর্কটিকে প্রতিষ্ঠা করার কোনো চেষ্টা করা হয়নি। আমরা আমাদের অবাধ অভিজ্ঞতায় শুধুমাত্র কিছু কালো রঙের দ্বারকাককে প্রত্যক্ষ করে আমাদের অপ্রত্যক্ষ যত দ্বারকাক আছে তাদের সকলকেই কালো রূপে অনুমান করি। অবৈজ্ঞানিক রূপে অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান। বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে কার্যকারণ সম্পর্কের ওপর অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়ে থাকে, কারণ তার মাধ্যমেই জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে আরোহণ করা যায়। কিন্তু অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের ক্ষেত্রে শুধু প্রকৃতির একরূপতা নিয়মের উপর নির্ভর করা হয় এবং কার্যকারণ সম্পর্কে সুদৃঢ় ভিত্তিকে উপেক্ষা করা হয়। সেজন্যই এই ধরনের অনুমানকে অবৈজ্ঞানিক আরোহ অনুমান বা আনসায়েন্টিফিক ইন্ডাকশন রূপে অভিহিত করা হয়। বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে যে ধরনের সতর্কতার প্রয়োজন হয়, এক্ষেত্রে কিন্তু সেই ধরনের সতর্কতার কোনো প্রয়োজনীয়তা নেই। এখানে শুধুমাত্র কয়েকটি সদর্থক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্তটিকে প্রতিষ্ঠা করা হয় মাত্র। উদাহরণ, জহর পাতুন গ্রামের অধিবাসী এবং সে লম্বা। হারু পাতুন গ্রামের অধিবাসী এবং সে লম্বা। প্রভাত পাতুন গ্রামের অধিবাসী এবং সে লম্বা। হাবল পাতুন গ্রামের অধিবাসী এবং সে লম্বা। সুতরাং পাতুন গ্রামের সব অধিবাসী হয় লম্বা। ব্যাখ্যা: এখানে আমাদের অবাধ অভিজ্ঞতায় ব্যতিক্রমহীন মাত্র কয়েকটি সদর্থক দৃষ্টান্তকে পর্যবেক্ষণ করে এবং কার্যকারণ নীতির পরোয়া না করে একটি সার্বিক সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করা হয়েছে।
এরূপ আরোহ অনুমানটির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলেই একে বলা হয় অবৈজ্ঞানিক আরোহ অনুমান। 9. অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মূল ভিত্তি কি? একে কেন প্রকৃত আরোহ অনুমান বলা হয়? উত্তর: অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মূল ভিত্তি। অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের মূল ভিত্তি হল অবাধ অভিজ্ঞতা। এই ধরনের অভিজ্ঞতার মাধ্যমে শুধু কতগুলি সদর্থক দৃষ্টান্তকে পর্যবেক্ষণ করা হয়, এখানে কোনো বিপরীত তথা নঙর্থক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয় না। সে কারণেই এই ধরনের অনুমান সবসময় সম্ভাব্য রূপে পরিগণিত। এক্ষেত্রে কোনো সিদ্ধান্তই নিশ্চিত বা আবশ্যিক হতে পারে না। প্রকৃত আরোহ রূপে অবৈজ্ঞানিক আরোহ অনুমান। অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানকে বৈজ্ঞানিক আরোহ অনুমানের শ্রেণীভুক্ত না করা হলে একে প্রকৃত আরোহ অনুমান রূপে স্বীকার করা সঙ্গত। কারণ এই ধরনের অনুমানের ক্ষেত্রে আরোহ অনুমানের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্যটি অত্যন্ত সহজেই পরিলক্ষিত। অর্থাৎ এক্ষেত্রে আমরা জ্ঞাত সত্যকে অতিক্রম করে সিদ্ধান্তে অজ্ঞাত সত্য সম্পর্কে অনুমান করি। এখানে কিছু দৃষ্টান্তের ওপর নির্ভর করে আমরা আরো ব্যাপক কিছু সম্পর্কের জ্ঞান লাভের চেষ্টা করি। আরোহ অনুমানের যা মূল বৈশিষ্ট্য তা হল আরোহমূলক লাভ বা ইন্ডাকটিভ লিভ, এবং এক্ষেত্রে তা পূর্ণ পরিমাণে বিদ্যমান। সেজন্যই এই ধরনের অনুমান প্রক্রিয়াকে প্রকৃত আরোহ অনুমান রূপে স্বীকার করাই যুক্তিযুক্ত। প্রশ্ন 10. অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান এবং বৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে মিল কোথায়? উত্তর: অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান এবং বৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে মিল। অবৈজ্ঞানিক বা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান এবং বৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে কয়েকটি বিষয়ে অবশ্যই সাদৃশ্য বা মিল আছে। এদের সাদৃশ্যগুলিকে নিচে উল্লেখ করা হলো। প্রথমত, কার্যকারণ এই উভয় ধরনের অনুমানকেই আরোহ অনুমানের পর্যায়ভুক্ত করা হয়। আরোহ অনুমানের ক্ষেত্রে যা প্রাথমিক রীতি তা উভয় অনুমানের ক্ষেত্রেই অনুসৃত, কারণ উভয় প্রকার অনুমানের ক্ষেত্রে বিশেষ বিশেষ ঘটনাবলীর উপর নির্ভর করে সিদ্ধান্তে একটি সামান্য বচন প্রতিষ্ঠা করা হয়। দ্বিতীয়ত, অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান এবং বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তে সবসময় একটি সামান্য বিশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয়। এই সামান্য সংশ্লেষক বচনটি আমাদের অভিজ্ঞতা লব্ধ ঘটনা থেকেই নিঃসৃত। তৃতীয়ত, এই উভয় প্রকার অনুমানের ক্ষেত্রে আরোহমূলক উল্লম্ফন বা লাভ বা ইন্ডাকটিভ লিভ লক্ষ্য করা যায়, কারণ এই উভয় প্রকার অনুমানের ক্ষেত্রেই অভিজ্ঞতা লব্ধ বিশেষ বিশেষ কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্তে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করি, যার সবগুলি দৃষ্টান্ত কখনোই আমাদের অভিজ্ঞতা দ্বারা সমৃদ্ধ নয়। সে কারণে এই উভয় প্রকার অনুমানের ক্ষেত্রে এক ধরনের ঝুঁকি বা রিস্ক থেকেই যায়। চতুর্থত, প্রকৃতির একরূপতা বা ইউনিফর্মিটি অফ নেচার নীতিটিকে উভয় প্রকার অনুমানের ক্ষেত্রেই একটি ভিত্তি বা গ্রাউন্ড হিসেবে গ্রহণ করা হয়। অনুমানের এই ভিত্তির ফলেই আমরা বিশেষ থেকে সামান্যে উপনীত হতে পারি। পঞ্চমত, বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে আমাদের আনুমানিক প্রক্রিয়াটি যেমন জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যের দিকে ধাবিত হয়, তেমনি অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের ক্ষেত্রেও অনুমান প্রক্রিয়াটি জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে প্রসারিত হয়। ফলত উভয় প্রকার অনুমানই সিদ্ধান্তে যা প্রতিষ্ঠা করতে চায় তা সম্ভাব্য বা প্রবাবল রূপে গণ্য। প্রশ্ন 11. বৈজ্ঞানিক আরোহ অনুমান বলতে কি বোঝো? এই অনুমানের তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের পরিচয় দাও। HSWBCHSE মডেল কোয়েশ্চেন। উত্তর: বৈজ্ঞানিক আরোহ অনুমান যে আরোহ অনুমানে প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে পর্যবেক্ষণ এবং পরীক্ষণের সাহায্যে একাধিক দৃষ্টান্ত সংগ্রহ করে সিদ্ধান্তে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয়, সেই আরোহ অনুমানকেই বলা হয় বৈজ্ঞানিক আরোহ অনুমান বা সায়েন্টিফিক ইন্ডাকশন। পৃষ্ঠা 79। বৈজ্ঞানিক আরোহ অনুমানের বৈশিষ্ট্য। বৈজ্ঞানিক আরোহ অনুমানের নিজস্ব কতগুলি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, যেমন 1. প্রকৃত আরোহ অনুমানের বিশেষ রূপ। বৈজ্ঞানিক আরোহ অনুমান হল প্রকৃত আরোহ অনুমানের একটি বিশেষ প্রকার বা রূপ। এটি তথাকথিত আরোহ অনুমানের কোনো আকার বা প্রকার নয়, এটি কোনো অবৈজ্ঞানিক পদ্ধতি নয়। 2. কার্যকারণ নিয়মের ওপর গুরুত্ব আরোপ। বৈজ্ঞানিক আরোহ অনুমানের কার্যকারণ নিয়মের ওপর সবিশেষ গুরুত্ব দেওয়া হয়। বৈজ্ঞানিক আরোহ অনুমানের এই লক্ষণটি তাকে অবৈজ্ঞানিক আরোহ অনুমান থেকে পৃথক করতে পারে। 3. আরোহমূলক লাভ। বৈজ্ঞানিক আরোহ অনুমানের একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ বা বৈশিষ্ট্য হল আরোহমূলক লাভ। এই আরোহমূলক লাভের সাহায্যেই আমরা বিশেষ বিশেষ কতকগুলি ঘটনাকে পর্যবেক্ষণ করে একটি সামান্য সংশ্লেষক বচনে উপনীত হতে পারি। প্রশ্ন 12.
বৈজ্ঞানিক আরোহ অনুমান এবং অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য কোথায়? বৈজ্ঞানিক আরোহ অনুমান এবং অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক এই উভয় প্রকার অনুমানের ক্ষেত্রে কিছু কিছু বিষয় সাদৃশ্য থাকলেও উভয়ের মধ্যে পার্থক্য যথেষ্ট। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের পার্থক্যটিকে নিচে উল্লেখ করা হলো। পার্থক্যের বিষয়: 1. ভিত্তিগত পার্থক্য। অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে যে সিদ্ধান্তটি প্রতিষ্ঠা করা হয় তার মূল ভিত্তি হল কতগুলি সদর্থক দৃষ্টান্ত। বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে যে সিদ্ধান্তটি প্রতিষ্ঠা করা হয় তার মূল ভিত্তি হল সদর্থক ও নঙর্থক উভয় প্রকার দৃষ্টান্তই। 2. ভিত্তির গুরুত্বগত পার্থক্য। অবৈজ্ঞানিক বা এই অনুমান গঠনের ক্ষেত্রে নঙর্থক দৃষ্টান্তের ওপর কোনো গুরুত্ব আরোপ করা হয় না, শুধু সদর্থক দৃষ্টান্তের ওপরই গুরুত্ব দেওয়া হয়। বৈজ্ঞানিক অনুমানের ক্ষেত্রে সদর্থক ও নঙর্থক উভয় প্রকার দৃষ্টান্ত গুচ্ছের ওপরই গুরুত্ব দেওয়া হয়। 3. কার্যকারণ বা সম্পর্কগত পার্থক্য। অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে কার্যকারণ সম্পর্কের উপর কোনো গুরুত্ব দেওয়া হয় না, এক্ষেত্রে কার্যকারণ নীতির কোনো ভূমিকাই নেই। বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে কার্যকারণ নীতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। 4. আকারগত ভিত্তির পরিপ্রেক্ষিতে পার্থক্য। অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে আকারগত ভিত্তি হিসেবে শুধুমাত্র প্রকৃতির একরূপতা নীতির উপরই নির্ভর করা হয়। বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে আকারগত ভিত্তি হিসেবে প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নীতি উভয়ের উপর বিশেষভাবে নির্ভর করা হয়। 5. নিশ্চয়তাগত পার্থক্য। অবৈজ্ঞানিক আরোহ অনুমান যেহেতু শুধুমাত্র প্রকৃতির একরূপতা নীতির উপর প্রতিষ্ঠিত, সেহেতু এর সিদ্ধান্তটি কম সম্ভাব্য রূপে গণ্য। বৈজ্ঞানিক আরোহ অনুমান যেহেতু প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর প্রতিষ্ঠিত, সেহেতু এরূপ অনুমানটি অবৈজ্ঞানিক আরোহ অনুমান অপেক্ষা অনেক বেশি সম্ভাব্য রূপে গণ্য। 6. প্রক্রিয়াগত পার্থক্য। অবৈজ্ঞানিক আরোহ অনুমান একটি সরল প্রক্রিয়া রূপে গণ্য, কারণ এখানে শুধুমাত্র এক ধরনের দৃষ্টান্তের উপর নির্ভর করা হয়। বৈজ্ঞানিক আরোহ অনুমান একটি জটিল প্রক্রিয়া, কারণ এখানে সদর্থক এবং নঙর্থক দু ধরনের দৃষ্টান্তের উপর নির্ভর করা হয়। 7. দৃষ্টান্তের সংখ্যাগত পার্থক্য। অবৈজ্ঞানিক আরোহ অনুমানে দৃষ্টান্তের সংখ্যার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, কারণ এই ধরনের অনুমানে দৃষ্টান্তের সংখ্যার উপর সিদ্ধান্তের সম্ভাবনা বহুলাংশে নির্ভরশীল। বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে দৃষ্টান্তের সংখ্যার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় না, এই ধরনের অনুমানে সিদ্ধান্তের সম্ভাবনা নির্ভর করে মূলত কার্যকারণ নীতির উপর। 8. স্তরগত পার্থক্য। অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে অবাধ্য অভিজ্ঞতার উপর নির্ভর করে আমরা সরাসরিভাবে সিদ্ধান্তটিকে প্রতিষ্ঠা করি। বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্ত প্রতিষ্ঠার জন্য পর্যবেক্ষণ, বিশ্লেষণ, অপসারণ প্রভৃতি কতগুলি স্তর অতিক্রম করতে হয়। 13. উপমা বা সাদৃশ্য যুক্তি কি? উদাহরণ সহ ব্যাখ্যা করো। উত্তর: উপমা বা সাদৃশ্য যুক্তি দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে কিছু কিছু বিষয়ে সাদৃশ্য বা উপমা লক্ষ্য করে তারই ভিত্তিতে যদি উভয়ের মধ্যে অন্য কোনো বিষয় বা ঘটনার সাদৃশ্য বা উপমা অনুমান করা যায়, তাহলে তাকে বলা হয় উপমা যুক্তি বা সাদৃশ্য যুক্তি, অ্যানালজিক্যাল আর্গুমেন্ট। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে মঙ্গল গ্রহের জল, আবহাওয়া, মাটি এবং অপরাপর পরিবেশ যদি পৃথিবীর সদৃশ্য হয়, অর্থাৎ পৃথিবীর সঙ্গে যদি এগুলির সাদৃশ্য থাকে, তাহলে ওই সমস্ত সাদৃশ্যের ভিত্তিতে যদি অনুমান গঠন করা হয় যে কোট পৃথিবীর ন্যায় মঙ্গল গ্রহেও জীব আছে আনকোট, তাহলে বলা যায় যে অনুমানটি সাদৃশ্য যুক্তির উপর নির্ভর করে গঠিত। পৃষ্ঠা 80। মিল, বেন ও কার্ভেড রিড কয়াকার ভয়রেফেকার দ রয় দীর্ঘই ড এর অভিমত তর্কবিদ জন স্টুয়ার্ট মিল, জে.এস. মিল সাদৃশ্যমূলক আরোহ অনুমানের সূত্রটিকে এইভাবে উপস্থাপিত করেছেন: কোট দুটি বস্তুর মধ্যে যদি এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য পরিলক্ষিত হয়, তাহলে তাদের মধ্যে অন্য কোনো বিষয়ের সাদৃশ্য সত্য হবে আনকোট। অনুরূপভাবে তর্কবিদ বেন ও বলেন: কোট উপমা যুক্তি অনুসারে যদি দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য পর্যবেক্ষণ করা হয়, তবে অনুমান করা যায় যে তাদের মধ্যে অন্য কোনো বিষয়েও সাদৃশ্য হতে পারে, যদিও এদের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্কের কথা আমাদের জানা নেই আনকোট। মিল এবং বেনের পথ অনুসরণ করে প্রখ্যাত তর্কবিজ্ঞানী কার্ভেড রিড ও বলেন: কোট উপমার উপাদান এবং অনুমিত বিষয়ের মধ্যে আংশিক সাদৃশ্যের উপর ভিত্তি করে যে সম্ভাবনামূলক যুক্তি বা অনুমান গঠন করা হয় তাকেই বলে সাদৃশ্য অনুমান আনকোট। সাংকেতিক উদাহরণ: ধরা যাক এ এবং বি
দুটি সদৃশ বস্তু বা ব্যক্তি। এদের উভয়ের মধ্যে পি, কিউ, আর ইত্যাদি বিষয়ে সাদৃশ্য আছে। পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেল যে এ বস্তু বা ব্যক্তির মধ্যে পি নামক অতিরিক্ত একটি গুণ বিদ্যমান, তখন উভয়ের সাদৃশ্যের ভিত্তিতে অনুমান করা যায় যে বি নামক বস্তু বা ব্যক্তির মধ্যেও ওই পি নামক গুণটি থাকতে পারে। উপমা যুক্তির আকার। এই সাংকেতিক উপমা যুক্তির আকারটিকে নিম্নোক্তভাবে প্রকাশ করা যেতে পারে। এ বি এর গুণ হল পি, কিউ, আর ইত্যাদি। এর নতুন গুণ হল টি, সুতরাং বি এর নতুন গুণ হল টি। উদাহরণস্বরূপ, পৃথিবী এবং মঙ্গল গ্রহদ্বয়ের মধ্যে কিছু কিছু বিষয় সাদৃশ্য পর্যবেক্ষণ করা গেল, যথা উভয় গ্রহের মধ্যেই দেখা গেল যে জল, মাটি, আবহাওয়া, উত্তাপ প্রভৃতি একই ধরনের। উভয় গ্রহই সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে, উভয় গ্রহই সূর্যের দ্বারা আলোকপ্রাপ্ত হয়। পৃথিবীর মধ্যে আরেকটি লক্ষণ দেখা গেল যে তাতে প্রাণের অস্তিত্ব আছে। এক্ষেত্রে তাই পূর্ণোক্ত সাদৃশ্যের ভিত্তিতে অনুমান গঠন করা যেতে পারে যে মঙ্গল গ্রহেও পৃথিবীর মতো প্রাণের অস্তিত্ব আছে। প্রশ্ন 14। আমাদের ধারাবাহিক জীবনে উপমার প্রভাব কি? উপমাগুলির ক্ষেত্রে বৈধতার প্রশ্নটি কি প্রাসঙ্গিক? উত্তর: আমাদের ব্যবহারিক জীবনে উপমার প্রভাব। আমাদের প্রাত্যহিক জীবনেও আমরা বেশিরভাগ যে সমস্ত অনুমান করে থাকি তা হল সাদৃশ্য যুক্তি। যথা, আমি যদি একটি নির্দিষ্ট দোকান থেকে কয়েক জোড়া জুতো কিনে পরিধান করে আরাম পেয়ে থাকি, তাহলে আমি সাদৃশ্যের ভিত্তিতে অনুমান করতে পারি যে উক্ত দোকান থেকে আরও এক জোড়া জুতো কিনে পরিধান করলে আরাম পাবো। অথবা বলা যেতে পারে যে কোনো একটি নির্দিষ্ট লেখকের বই পড়ে যদি পূর্বে আনন্দ পেয়ে থাকি, তবে অনুমান করতে পারি যে উক্ত লেখকের নতুন বইটিও আনন্দদায়ক হবে। উপমা যুক্তির ক্ষেত্রে বৈধতার বিষয়টি অবান্তর। কিন্তু উপমা যুক্তির ক্ষেত্রে আমরা যে সিদ্ধান্তটি গঠন করি তা কোনো সময় নিশ্চিত নয়, তা সবসময় সম্ভাব্য। এ ধরনের যুক্তির ক্ষেত্রে তাই বৈধ এবং অবৈধের প্রশ্নটি একেবারেই অবান্তর। এর সম্ভাব্যতা কোনো ক্ষেত্রে বেশি, আবার কোনো ক্ষেত্রে কম, কারণ এরূপ যুক্তির সাহায্যে সিদ্ধান্তে কোনো কার্যকারণ সম্পর্ককে প্রতিষ্ঠা করা হয় না। আরও উল্লেখ করা যায় যে বৈধ ও অবৈধ শব্দ দুটি শুধুমাত্র অবরোহ অনুমানের ক্ষেত্রেই প্রযোজ্য, কখনোই তা আরোহ অনুমানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ শুধুমাত্র অবরোহ অনুমানেই সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়, কিন্তু আরোহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তটি সবসময় সম্ভাব্য বলে বৈধতার প্রশ্নটি এখানে আদৌ আসে না। উপমা যুক্তি আরোহ অনুমানের একটি বিশেষ আকার বলে এক্ষেত্রে বৈধতার প্রশ্নটি একেবারেই অবান্তর। 15. উপমা যুক্তির মাত্রা নির্ণায়ক মানদণ্ডগুলি কি? উত্তর: উপমা যুক্তির মাত্রা নির্ণায়ক মানদণ্ড। উপমা যুক্তি যেহেতু একটি আরোহ অনুমান, সেহেতু আরোহ অনুমানের যা মূল্য আছে উপমা যুক্তিরও সেই মূল্য আছে। আরোহ অনুমান লব্ধ সিদ্ধান্ত ছাড়া আমরা কখনোই অবরোহ অনুমানের সূত্রপাত ঘটাতে পারি না। আরোহ অনুমান সম্ভাবনামূলক বলে উপমা যুক্তিও সম্ভাবনামূলক। সুতরাং উপমা যুক্তির মূল্যায়নের ক্ষেত্রে আমরা বৈধতার প্রশ্ন না তুলতে পারলেও তার সিদ্ধান্তের সম্ভাব্যতার মাত্রাকে বা ডিগ্রি অফ প্রবাবিলিটি নির্ণয় করতে পারি। সম্ভাব্যতার মাত্রাকে নিরূপণ করে উপমা যুক্তির মূল্য নিরূপণ করতে গিয়ে আধুনিক তর্কবিজ্ঞানীরা কয়েকটি মানদণ্ডের উল্লেখ করেছেন। এই মানদণ্ডগুলি হল: সাদৃশ্যের সংখ্যাগত মানদণ্ড। উপমা যুক্তির মূল্যায়নের ক্ষেত্রে উপমা তথা সাদৃশ্যের সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে সমস্ত বিষয় বা দৃষ্টান্তের মধ্যে সাদৃশ্য দেখানো হয় তাদের সংখ্যা যদি অনেক বেশি হয় তাহলে উপমা যুক্তির সম্ভাব্যতাও বেশি হবে। উপমার গুরুত্বগত মানদণ্ড। উপমামূলক ধর্মগুলির গুরুত্ব বা ইম্পর্টেন্সও সিদ্ধান্তের সম্ভাব্যতা নির্ধারণে সাহায্য করে, কারণ সাদৃশ্যের দৃষ্টান্তের সংখ্যাগুলি যতই বেশি হোক না কেন সেগুলি যদি তুচ্ছ হয় উপমা যুক্তির গ্রহণযোগ্যতাও কমে যায়। কিন্তু সাদৃশ্যের দৃষ্টান্তগুলি যদি গুরুত্বপূর্ণ হয় তবে সিদ্ধান্তটির গ্রহণযোগ্যতাও অবশ্যই বেড়ে যায়। যুক্তিবাক্যের দৃঢ়তাগত মানদণ্ড। উপমা যুক্তির সিদ্ধান্তের দৃঢ়তা তার যুক্তিবাক্যের দৃঢ়তার উপর নির্ভর করে। উপমা যুক্তির মূল্যায়নে তাই যুক্তিবাক্যের তুলনায় সিদ্ধান্তের আপেক্ষিক দৃঢ়তাকে বিচার করা হয়। যথা, জোন্স একটি নতুন মোটর গাড়ি কিনেছিল যা প্রতি গ্যালনে 23 মাইল চলে। পরবর্তীকালে স্মিথ যদি ওই একই কোম্পানির একই মডেলের গাড়ি কিনে অনুমান করে যে তার গাড়িটিও একইভাবে সন্তোষজনক মাইলেজ দেবে, তাহলে তার এই উপমা যুক্তির সিদ্ধান্তটি অনেক বেশি গ্রহণযোগ্য হবে। উপমেয় বিষয়গুলির বৈসাদৃশ্যগত মানদণ্ড। একটি উপমা যুক্তির যুক্তিবাক্যের দৃষ্টান্তের সঙ্গে সিদ্ধান্তের বৈসাদৃশ্য যত বেশি হবে অনুমানের সিদ্ধান্তটিও তত বেশি দুর্বল হবে। অর্থাৎ এক্ষেত্রে উপমা যুক্তির সম্ভাব্যতা কমে যাবে
যথা জোন্স যদি ঘন্টায় 40 মাইল বেগে গাড়ি চালায় এবং স্মিথ যদি ঘন্টায় 80 মাইল বেগে গাড়ি চালায়, তাহলে জোন্সের গাড়ির ওপর ভিত্তি করে যদি স্মিথের গাড়ি সম্পর্কে কোনো অনুমান করা হয়, তার গ্রহণযোগ্যতার সম্ভাবনাও কমে যাবে। দৃষ্টান্তের ভিন্নতাগত মানদণ্ড। সুদৃঢ় উপমা অনুমানের একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হল যুক্তিবাক্যে উল্লিখিত দৃষ্টান্ত সমূহের মধ্যে বৈসাদৃশ্যের আধিক্য। অর্থাৎ যুক্তিবাক্যের দৃষ্টান্তগুলি যত বেশি বিশ্বাদৃশ্য হবে, উপমা অনুমানটিও ততই বেশি সবল ও সম্ভাব্য হবে। অর্থাৎ পরিবেশের ভিন্নতায় উপমা যুক্তিকে আরো বেশি করে গ্রহণযোগ্য করে তুলতে পারে। পৃষ্ঠা 81। সাদৃশ্যমূলক বিষয়ের প্রাসঙ্গিকতা মানদণ্ড। উপমা যুক্তির ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ মানদণ্ড হল সাদৃশ্যের বিষয়গুলির প্রাসঙ্গিকতা বা রেলিভেন্সি। যে সমস্ত সাদৃশ্য বা উপমা কোনো সিদ্ধান্ত গ্রহণের পক্ষে প্রাসঙ্গিক নয়, তাদের সংখ্যা যতই বৃদ্ধি করা হোক না কেন, তার ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তটি অবশ্যই দুর্বল হতে বাধ্য। প্রশ্ন 16। উত্তম ও মন্দ উপমার পার্থক্য কি? উদাহরণ সহ আলোচনা করো। উত্তম ও মন্দ উপমার পার্থক্য। উপমা বা সাদৃশ্য যুক্তিকে দুভাগে বিভক্ত করা যায়। এর একটি হলো উত্তম বা যথার্থ উপমা এবং অপরটি হলো মন্দ বা অযথার্থ উপমা। অধিক সংখ্যক প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে যে উপমা যুক্তি গঠিত হয় তাকে বলে উত্তম বা ভালো উপমা যুক্তি বা গুড অ্যানালজি। যেমন মানুষের মতো অন্যান্য প্রাণীরাও অনুভূতিপ্রবণ। কিন্তু যে উপমা যুক্তির ক্ষেত্রে সাদৃশ্যের বিষয়গুলি অপ্রাসঙ্গিক, গুরুত্বহীন এবং অবান্তর, সেই উপমা যুক্তিকেই বলা হয় মন্দ বা দুষ্ট উপমা যুক্তি বা ব্যাড অ্যানালজি। যথা মানুষের মতো কারখানারও বৃদ্ধি আছে, কারণ মানুষের মতো কারখানারও জন্ম ও মৃত্যু আছে। উপমা বা সাদৃশ্য যুক্তির শ্রেণীকরণকে নিচের ছকটির সাহায্যে আরো সহজ করে উল্লেখ করা যায়। উপমা যুক্তি দুটি ভাগ, উত্তম উপমা যুক্তি, আরেকটি ভাগ মন্দ উপমা যুক্তি। 17। পর্যবেক্ষণ কি? পর্যবেক্ষণের বৈশিষ্ট্যগুলি কি? উত্তর। পর্যবেক্ষণ হল আরোহ অনুমানের একটি অন্যতম বস্তুগত ভিত্তি। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে পর্যবেক্ষণ কি? এর উত্তরে বলা যায় যে প্রাকৃতিক কোনো ঘটনাকে সুনিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট ও যথাযথভাবে প্রত্যক্ষ করার নামই হল পর্যবেক্ষণ বা অবজারভেশন। কোনো কৃত্রিম পরিবেশে নয়, বরং প্রাকৃতিক পরিবেশে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়েই কোনো ঘটনা বা বস্তুকে প্রত্যক্ষ করাই হল পর্যবেক্ষণ। যেমন কাক এবং কালো রঙের মধ্যে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে আমরা প্রাকৃতিক পরিবেশে বেশ কিছু সংখ্যক কাককে এবং তাদের কালো রঙকে প্রত্যক্ষ করি। এরূপ কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রত্যক্ষ করাকেই বলা হয় পর্যবেক্ষণ। নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে বাস্তবের সঙ্গে তার মিল খোঁজার জন্যই পর্যবেক্ষণ ক্রিয়া সম্পন্ন করা হয়। সে কারণেই পর্যবেক্ষণকে আরোহ অনুমানের একটি বস্তুগত ভিত্তিরূপে গণ্য করা হয়। পর্যবেক্ষণের বৈশিষ্ট্য। পর্যবেক্ষণের ক্ষেত্রে কতগুলি স্বাভাবিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই সমস্ত বৈশিষ্ট্যগুলি নিচে উল্লেখ করা হল। 1. প্রত্যক্ষমূলক। আমাদের বহির্জগতের ঘটনাসমূহকে এক স্বাভাবিক পরিবেশে প্রত্যক্ষ করতে হয় বা দেখতে হয়, ছাড়া পর্যবেক্ষণ আদৌ সম্ভব নয়। এই প্রত্যক্ষ করাই হলো পর্যবেক্ষণের মূল ভিত্তি। 2. উদ্দেশ্যমূলক। পর্যবেক্ষণ হলো উদ্দেশ্যমূলক, কারণ আমরা একটি বিশেষ উদ্দেশ্য নিয়েই প্রাকৃতিক কোনো ঘটনা বা বস্তুকে প্রত্যক্ষ করে থাকি। উদ্দেশ্য ছাড়া এলোপাথারি কোনো ঘটনা বা বস্তুর যথাযথ পর্যবেক্ষণ সম্ভব নয়। সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্যের দিকে যথাযথভাবে কোনো ঘটনা বা বস্তুর যথাযথ পর্যবেক্ষণ সম্ভব নয়। সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্যের দিকে যথাযথভাবে এগিয়ে যাওয়ার জন্যই আমরা সুনিয়ন্ত্রিতভাবে কোনো কিছুকে পর্যবেক্ষণ করে থাকি। 3. নিয়ন্ত্রণমূলক। যথাযথভাবে নিয়ন্ত্রণমূলক দেখাই হলো পর্যবেক্ষণ। অনিয়ন্ত্রিতভাবে পর্যবেক্ষণের মাধ্যমে আমরা কোনো উদ্দেশ্যকেই সিদ্ধ করতে পারি না। এলোমেলো বা খামখেয়ালিভাবে পর্যবেক্ষণের কোনো মূল্যই নেই। সুনিয়ন্ত্রিতভাবে পর্যবেক্ষণকে তাই বৈজ্ঞানিক পর্যবেক্ষণ বলা হয়। এরূপ পর্যবেক্ষণের দ্বারাই কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্যকে আমরা সিদ্ধ করতে পারি। 4. পরিকল্পনা ভিত্তিক। যথাযথভাবে পরিকল্পনাই হলো বিজ্ঞানসম্মত পর্যবেক্ষণের একটি মৌলিক উদ্দেশ্য। পরিকল্পনা ছাড়া পর্যবেক্ষণ হলো দাঁড়বিহীন নৌকার মতো। এরকম নৌকা যেমন কোনো নির্দিষ্ট লক্ষ্যে চালানো যায় না, তেমনি পরিকল্পনা ছাড়া প্রত্যক্ষ কোনো নির্দিষ্ট লক্ষ্যের দিকে যেতে পারে না। 5. নির্বাচন ভিত্তিক। পর্যবেক্ষণ হলো অবশ্যই নির্বাচিত কিছু বিষয়ে। অনির্বাচিত কোনো বিষয়ের যথাযথ পর্যবেক্ষণ সম্ভব নয়। নির্বাচিত বিষয়ের পর্যবেক্ষণের মাধ্যমে আমরা অপ্রয়োজনীয় বিষয়গুলি বাদ দিয়ে প্রয়োজনীয় বিষয়গুলিকে নিয়ে থাকি। বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে আমাদের এরকম পর্যবেক্ষণ করাই উচিত। প্রশ্ন 18। পর্যবেক্ষণের শর্তগুলি কি? উত্তর। পর্যবেক্ষণের শর্তসমূহ। পর্যবেক্ষণকে সঠিকভাবে করার জন্য কতগুলি শর্তের উপর নির্ভর করতে হয়।
তর্কবিদ জয়েস পর্যবেক্ষণকে সঠিকভাবে করার জন্য 3টি শর্তের কথা বলেছেন। এই 3টি শর্ত হলো: 1 শারীরিক শর্ত বা ফিজিক্যাল কন্ডিশন, 2 বুদ্ধিগত শর্ত বা ইন্টেলেকচুয়াল কন্ডিশন এবং 3 নৈতিক শর্ত বা এথিক্যাল কন্ডিশন। এই সমস্ত শর্তকে সংক্ষেপে আলোচনা করা হলো। 1 শারীরিক শর্ত। সঠিকভাবে পর্যবেক্ষণ করার জন্য আমাদের শারীরিক শর্তগুলিকে অবশ্যই পূরণ করতে হবে, কারণ সঠিকভাবে পর্যবেক্ষণ করতে হলে আমাদের শারীরিকভাবে সুস্থ থাকা প্রয়োজন। অসুস্থ ইন্দ্রিয়ের দ্বারা কখনোই স্বাভাবিক ও যথার্থ পর্যবেক্ষণ সম্ভব নয়। আমাদের চোখের যদি দৃষ্টিশক্তি না থাকে তাহলে আমরা কোনো বিষয় পর্যবেক্ষণ করতে পারি না। আবার কানের যদি কোনো শ্রবণ শক্তি না থাকে তাহলে আমরা কোনো শব্দ শুনতে পারি না। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে পর্যবেক্ষণ সম্ভব নয়। সুতরাং বলা যায় যে যথাযথভাবে পর্যবেক্ষণ ক্রিয়া সম্পন্ন করতে গেলে আমাদের ইন্দ্রিয়গুলোকে সুস্থ ও সবল ক্ষমতার অধিকারী হতেই হয়। এরূপ শারীরিক শর্ত পূরণ করতে না পারলে পর্যবেক্ষণ সম্ভব নয়। 2 বুদ্ধিগত শর্ত। বিজ্ঞানসম্মতভাবে পর্যবেক্ষণ করার জন্য আমাদের প্রয়োজন হল বুদ্ধিগত শর্তসমূহের। এই বুদ্ধিগত শর্তকে আবার মনস্তাত্ত্বিক শর্ত রূপে উল্লেখ করা হয়। পর্যবেক্ষণকে সঠিকভাবে করতে হলে এরূপ শর্তটির প্রয়োজন অত্যন্ত বেশি। পৃষ্ঠা 82। কারণ বুদ্ধিগত শর্তের মাধ্যমে আমাদের বিষয়কে জানার আগ্রহ ও ইচ্ছা প্রকাশিত হয়। কোনো বিষয়কে জানার ইচ্ছা বা আগ্রহ যদি না থাকে তাহলে সঠিকভাবে পর্যবেক্ষণ সম্ভব নয়। কোন বিষয়ের প্রতি আমাদের জানার ইচ্ছা বা আগ্রহ থাকবে আর কোন বিষয়ের প্রতি থাকবে না তা আমাদের বুদ্ধিবৃত্তি স্থির করে দেয়। সুতরাং দেখা যায় যে বুদ্ধিগত শর্তটি পর্যবেক্ষণের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। 3 নৈতিক শর্ত। পর্যবেক্ষণের ক্ষেত্রে নৈতিক শর্তের প্রয়োজন আছে বলে তর্কবিদ জুয়েস দাবি করেন, কারণ তার মতে পর্যবেক্ষণ একমাত্র তখনই সঠিকভাবে সম্পন্ন হতে পারে যখন তা সংস্কার মুক্ত হয়, আর সংস্কার মুক্ত হওয়াই হলো একটি নৈতিক শর্ত। এরূপ নৈতিকতার পরিপ্রেক্ষিতে দাবি করা হয় যে মন যদি কুসংস্কারাচ্ছন্ন হয় তাহলে সেরূপ মনের দ্বারা কখনোই স্বাভাবিক পর্যবেক্ষণ সম্ভব হতে পারে না। সংস্কার মুক্তভাবে নিরপেক্ষ পর্যবেক্ষণে বৈজ্ঞানিক অনুসন্ধানের অপরিহার্য শর্ত। সুতরাং পর্যবেক্ষণের ক্ষেত্রে যে নৈতিক শর্ত আবশ্যক তাতে কোনো সন্দেহ নেই। 19 পরীক্ষণ কি? পরীক্ষণের বৈশিষ্ট্যগুলি কি? উত্তর: পরীক্ষণ পর্যবেক্ষণের মতো পরীক্ষণও হল আরোহ অনুমানের এক বস্তুগত ভিত্তি। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন ওঠে, পরীক্ষণ কি? এরূপ প্রশ্নের উত্তরে বলা যায়, কৃত্রিম কোনো পরিবেশে সুনিয়ন্ত্রিত ও সুপরিকল্পিতভাবে যখন কোনো বস্তু বা ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন তাকেই বলে পরীক্ষণ বা এক্সপেরিমেন্ট। পর্যবেক্ষণের সঙ্গে পরীক্ষণের মূল পার্থক্য এই যে পর্যবেক্ষণের ক্ষেত্রে আমরা প্রাকৃতিক পরিবেশে কোনো কিছুকে সুনিয়ন্ত্রিত ও উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রত্যক্ষ করি, কিন্তু পরীক্ষণের ক্ষেত্রে আমরা কৃত্রিম পরিবেশে কোনো বিষয়কে সুনিয়ন্ত্রিত ও উদ্দেশ্য প্রণোদিতভাবে পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা করে থাকি। পরীক্ষণের বৈশিষ্ট্য। পরীক্ষণের ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবেই কতগুলি বৈশিষ্ট্যের পরিচয় পাই। এই সমস্ত বৈশিষ্ট্যকে নিচে পর্যায়ক্রমিকভাবে উল্লেখ করা হলো। 1 উদ্দেশ্যমূলক প্রত্যক্ষ। পর্যবেক্ষণের মতো পরীক্ষণও হলো এক প্রকার উদ্দেশ্যমূলক প্রত্যক্ষ। পর্যবেক্ষণের ক্ষেত্রে এই উদ্দেশ্য একটি সহায়ক ভূমিকা পালন করে থাকে, কিন্তু পরীক্ষণের ক্ষেত্রে উদ্দেশ্য একটি মুখ্য ভূমিকা পালন করে থাকে। কারণ আমরা কোনো নির্দিষ্ট উদ্দেশ্য দ্বারা প্রণোদিত হয়েই কোনো বিষয় সম্পর্কে পরীক্ষা নিরীক্ষার জন্য পরীক্ষণ ক্রিয়া সম্পন্ন করে থাকি। সুতরাং বলা যায় যে উদ্দেশ্য বা এম হলো পরীক্ষণের একটি মূল বৈশিষ্ট্য। 2 অস্বাভাবিক বা কৃত্রিম পরিবেশ। অস্বাভাবিক বা কৃত্রিম পরিবেশ হল পরীক্ষণের আরও একটি লক্ষণীয় বৈশিষ্ট্য। কারণ কোনো বিষয় সম্পর্কে নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে হলে বিষয়কে বারবার প্রত্যক্ষ করতে হয়, আর বিষয়কে বারবার প্রত্যক্ষ করা কখনোই স্বাভাবিক পরিবেশে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন হল কৃত্রিম ও নিয়ন্ত্রিত পরিবেশ, যেখানে আমরা বিষয়কে যতবার খুশি প্রত্যক্ষণ করতে পারি ও সে সম্পর্কে পরীক্ষা নিরীক্ষাও করতে পারি। 3 বিচার বিশ্লেষণ। বিচার বিশ্লেষণ হল পরীক্ষণের আরও একটি অন্যতম বৈশিষ্ট্য। নিয়ন্ত্রিত পরিবেশে কোনো বিষয় বা ঘটনাকে বারবার প্রত্যক্ষ করে আমরা বিষয়টি সম্পর্কে বিচার বিশ্লেষণ করতে পারি। এরই স্বাভাবিক পরিণতিতে আমরা একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারি। 4 ঘটনার পুনরাবৃত্তি। ঘটনার পুনরাবৃত্তি হল পরীক্ষণের আরও একটি লক্ষণীয় বৈশিষ্ট্য। কারণ একই ঘটনাকে আমরা অনেকবার প্রয়োজন মতো সুনিয়ন্ত্রিত পরিবেশে বারবার উপস্থাপন করতে পারি এবং সেই সম্পর্কে যতবার খুশি পরীক্ষা নিরীক্ষা করতে পারি। এভাবেই আমরা একটি সন্দেহাতীত সিদ্ধান্তে পৌঁছতে পারি। 5 উন্নত যন্ত্রপাতির ব্যবহার। পরীক্ষণের আরও একটি লক্ষণীয় বৈশিষ্ট্য হল পরীক্ষা নিরীক্ষার জন্য উন্নত ও সূক্ষ্ম যন্ত্রপাতি ব্যবহার। উন্নত ও সূক্ষ্ম যন্ত্রপাতি ব্যবহার করেই আমরা পরিবেশকে কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করতে পারি।
এরূপ পরিবেশেই আমাদের ইচ্ছানুযায়ী আমরা ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে কোনো বিষয়কে বারবার প্রত্যক্ষ করতে পারি ও একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারি। প্রশ্ন 20। পর্যবেক্ষণ ও পরীক্ষণের পার্থক্য। পর্যবেক্ষণ ও পরীক্ষণের পার্থক্য। পর্যবেক্ষণ ও পরীক্ষণের মধ্যে বিশেষ পার্থক্য আছে। এই পার্থক্যগুলি নিচে উল্লেখ করা হলো। পার্থক্যের বিষয় 1, ব্যাপকতা। পর্যবেক্ষণ প্রাকৃতিক পরিবেশে সম্ভব, আর প্রাকৃতিক পরিবেশ হলো অত্যন্ত বিস্তৃত, তাই পর্যবেক্ষণের ক্ষেত্রও অত্যন্ত ব্যাপক। পরীক্ষণ ক্রিয়া সম্পন্ন করতে হয় এক নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে, আর এই নিয়ন্ত্রিত পরিবেশ খুবই সীমিত হওয়ায় পরীক্ষণের ক্ষেত্রও অত্যন্ত সীমিত। 2, উদ্দেশ্য। পর্যবেক্ষণের উদ্দেশ্য হলো কোনো বিষয় বা ঘটনাকে আবিষ্কার করা, কখনোই প্রমাণ করা নয়। এখানে কোনো প্রমাণের দায়িত্ব নেই। পরীক্ষণের উদ্দেশ্য হলো কোনো বিষয় বা ঘটনাকে আবিষ্কার করা ও তাকে প্রমাণ করা। এখানে প্রমাণের দায়িত্ব হলো মূল বিষয়। 3, পরিবেশ। পর্যবেক্ষণের ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ঘটনাকে আমরা পর্যবেক্ষণ করে থাকি। পরীক্ষণের ক্ষেত্রে আমরা সুনিয়ন্ত্রিত ও কৃত্রিম পরিবেশে ঘটনাকে পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে থাকি। আমরা এক্ষেত্রে আমাদের ইচ্ছা অনুযায়ী বিষয় বা ঘটনাকে পর্যবেক্ষণ করি। পৃষ্ঠা 83। 4, প্রত্যক্ষণ। পর্যবেক্ষণ। পর্যবেক্ষণের ক্ষেত্রে কোনো বিষয় যেভাবে ঘটে থাকে আমরা ঠিক সেইভাবেই তাকে প্রত্যক্ষণ করে থাকি। এখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। পরীক্ষণের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ঘটনা বা বিষয়কে নিয়ন্ত্রিত অবস্থায় পর্যবেক্ষণ করে থাকি। এখানে তাই একই বিষয়কে বারবার প্রত্যক্ষণ করা সম্ভব। 5, ফলাফল। পর্যবেক্ষণের ক্ষেত্রে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তা সম্ভাব্য রূপে ধরা হয়, কখনোই প্রমাণিত সত্য রূপে গ্রাহ্য হয় না। পরীক্ষণের ক্ষেত্রে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তা নিশ্চিত রূপে ধরা হয়, কখনোই সম্ভাব্য রূপে গ্রাহ্য নয়। 6, পদ্ধতি। পর্যবেক্ষণের পদ্ধতি হলো অত্যন্ত সহজ ও সরল। যেভাবে প্রাকৃতিক ঘটনা ঘটে আমরা শুধুমাত্র সেভাবেই সেগুলিকে পর্যবেক্ষণ করি। পরীক্ষণের পদ্ধতি হলো অত্যন্ত জটিল, কারণ এখানে জটিল যন্ত্রপাতির প্রয়োগে ঘটনাকে আমাদের মতো করে নিয়ে তবেই সেগুলির পরীক্ষণ করতে হয়। 21, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি আলোচনা করো। উত্তর, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি। আরোহ অনুমানের বস্তুগত সত্যতা যে বিষয়গুলির উপর নির্ভর করে সেই বিষয়গুলিকেই বলা হয় আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি বা ম্যাটেরিয়াল গ্রাউন্ড। বস্তুগত ভিত্তির পরিপ্রেক্ষিতে কোনো আরোহ অনুমান বস্তুগতভাবে সত্য না মিথ্যা তা বিচার করা সম্ভব হয়। অর্থাৎ আরোহ অনুমানটি বাস্তবসম্মত বা বাস্তবসম্মত নয় এরূপ বিচার করা হয় বস্তুগত সত্যতার পরিপ্রেক্ষিতে। এরূপ বিষয়ের জন্য আমাদের নির্ভর করতে হয় দুটি প্রক্রিয়ার উপর, 1, পর্যবেক্ষণ বা অবজারভেশন এবং 2, পরীক্ষণ বা এক্সপেরিমেন্ট। আরোহ অনুমানের সিদ্ধান্তে যে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তার বস্তুগত সত্যতা পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমেই সংগ্রহ করা হয়। সে কারণেই এই দুটি প্রক্রিয়াকে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি বলা হয়। 1, পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ হলো আরোহ অনুমানের একটি অন্যতম বস্তুগত ভিত্তি। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে পর্যবেক্ষণ কি। এর উত্তরে বলা যায় যে প্রাকৃতিক কোনো ঘটনাকে সুনিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট ও যথাযথভাবে প্রত্যক্ষ করার নামই হলো পর্যবেক্ষণ বা অবজারভেশন। কোনো কৃত্রিম পরিবেশে নয়, বরং প্রাকৃতিক পরিবেশে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়েই কোনো ঘটনা বা বস্তুকে প্রত্যক্ষ করাই হলো পর্যবেক্ষণ। যেমন কাক এবং কালো রঙের মধ্যে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে আমরা প্রাকৃতিক পরিবেশে বেশ কিছু সংখ্যক কাককে এবং তাদের কালো রঙকে প্রত্যক্ষ করি। এরূপ কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রত্যক্ষ করাকেই বলা হয় পর্যবেক্ষণ। সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে বাস্তবের সঙ্গে তার মিল খোঁজার জন্যই পর্যবেক্ষণ ক্রিয়া সম্পন্ন করা হয়। সে কারণেই পর্যবেক্ষণকে আরোহ অনুমানের একটি বস্তুগত ভিত্তিরূপে গণ্য করা হয়। 2, পরীক্ষণ। পর্যবেক্ষণের মতো পরীক্ষণও হল আরোহ অনুমানের এক বস্তুগত ভিত্তি। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন ওঠে পরীক্ষণ কি। এরূপ প্রশ্নের উত্তরে বলা যায় কৃত্রিম কোনো পরিবেশে সুনিয়ন্ত্রিত ও সুপরিকল্পিতভাবে যখন কোনো বস্তু বা ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন তাকেই বলে পরীক্ষণ বা এক্সপেরিমেন্ট। পর্যবেক্ষণের সঙ্গে পরীক্ষণের মূল পার্থক্য এই যে পর্যবেক্ষণের ক্ষেত্রে আমরা প্রাকৃতিক পরিবেশে কোনো কিছুকে সুনিয়ন্ত্রিত ও উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রত্যক্ষ করি, কিন্তু পরীক্ষণের ক্ষেত্রে আমরা কৃত্রিম পরিবেশে কোনো বিষয়কে সুনিয়ন্ত্রিত ও উদ্দেশ্য প্রণোদিতভাবে পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা করে থাকি। প্রশ্ন 22, আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি? উত্তর, আরোহ অনুমানের আকারগত ভিত্তি। আকারগত ভিত্তির মূল উদ্দেশ্য হল অনুমানের অবয়ব বা গঠনগত আকারটিকে ঠিক রাখা, অর্থাৎ যে আকারের মাধ্যমে আমরা বিশেষ বিশেষ কয়েকটি দৃষ্টান্তমূলক যুক্তি বাক্য থেকে একটি সার্বিক সিদ্ধান্ত বচনে উপনীত হই সেই আকারটিকে ঠিক রাখা। আরোহ অনুমানের আকারগত ভিত্তি হিসেবে তর্কবিদগণ দুটি মৌল নীতির উল্লেখ করেছেন। এই দুটি মৌল নীতি হল 1,
প্রকৃতির একরূপতা নীতি বা ল অফ ইউনিফর্মিটি অফ নেচার, এবং 2 কার্যকারণ নিয়ম বা ল অফ পজিশন। 1 প্রকৃতির একরূপতা নীতি। এই নীতি অনুসারে দাবি করা হয় যে প্রকৃতির প্রত্যেকটি ঘটনায় একটি নির্দিষ্ট নিয়মের অধীন। হঠাৎ বা আকস্মিকভাবে কোনো ঘটনাই প্রকৃতির রাজ্যে ঘটতে পারে না। প্রকৃতিতে নিয়মের বাইরে কোনো ঘটনা ঘটার অর্থই হলো খামখেয়ালিপনা। প্রকৃতিতে কিন্তু এই খামখেয়ালিপনার কোনো সুযোগ নেই। প্রকৃতি একই অবস্থায় সব সময় একই রূপ আচরণই করে। যে পরিস্থিতিতে প্রকৃতিতে কোনো ঘটনা একবার ঘটে, সেই পরিস্থিতি যদি আবার তৈরি হয় তবে আবারও সেই একই রকম ঘটনা ঘটবে। প্রকৃতিতে তাই নিয়মের রাজত্ব দেখা যায়। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে অতীতে যদি জল মানুষের তৃষ্ণা নিবারণ করে থাকে, তাহলে ভবিষ্যতেও তা তৃষ্ণা নিবারণ করবে। অর্থাৎ যে অবস্থা বা শর্তে অতীতে জল মানুষের তৃষ্ণা নিবারণ করতে সমর্থ হয়েছে, সেই শর্ত বা অবস্থার যদি পুনরাবৃত্তি ঘটে, তাহলে ভবিষ্যতেও জল একইভাবে মানুষের তৃষ্ণা নিবারণ করতে সমর্থ হবে। অথবা বলা যায় যে যে অবস্থায় জল নিচের দিকে গড়িয়ে যায়, সেই অবস্থার পুনরাবৃত্তি ঘটলে ভবিষ্যতেও জল নিচের দিকেই গড়িয়ে যাবে। এটি হলো প্রকৃতির একরূপতা নীতির মূল কথা। 2 কার্যকারণ নিয়ম। কার্যকারণ নিয়ম অনুযায়ী দাবি করা হয় যে এই জগতের প্রত্যেকটি ঘটনারই একটি না একটি কারণ আছে। পরপর 2টি ঘটনার ক্ষেত্রে যা আগে ঘটে তাকে বলে কারণ, এবং যা পরে ঘটে তাকে বলে কার্য। একই কারণ সর্বদা একই কার্যকে ঘটায়। একই কারণ বিভিন্ন সময়ে কখনোই বিভিন্ন ঘটনাকে ঘটাতে পারে না। সুতরাং কারণ এবং কার্যের মধ্যে সম্পর্ককে বলা হয় আবশ্যিক সম্পর্ক। তাই একটি নির্দিষ্ট কারণ ঘটলে একটি নির্দিষ্ট কার্যই ঘটে। অথবা বলা যায় যে নির্দিষ্ট কারণটি না ঘটলে নির্দিষ্ট কার্যটিও ঘটে না। অকারণভাবে কোনো ঘটনাই তাই প্রকৃতির রাজত্বে ঘটতে পারে না। তর্কবিদ অ্যারিস্টটল তাই বলেন, শূন্য থেকে শূন্যেরই সৃষ্টি হয়, এক্স নিহিলো নিহিল ফেট, অথবা কিছু থেকে কিছুর উৎপত্তি হয়। অনুরূপভাবে তর্কবিদ নীলও বলেন, যার উৎপত্তি আছে তার কারণও আছে।